কদিন আগে আজকে যার পক্ষ থেকে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ এবং পুষ্পাঞ্জলি শ্রদ্ধাঞ্জলি জানানো হলো। জাকির সেও 15 বছর দেশে ফিরে আসতে পারে। এই যে নিজ মাতৃভূমিতে ফিরে না আসার কি যে মনোযন্ত্রণা, প্রবাসে যারা ছিলেন সেখানে যারা গণতন্ত্রের জন্য কথা বলেছেন, এরকম হাজার হাজার বাংলাদেশিরা তারা ফিরে আসতে পারেনি। বাংলাদেশ ছিল শেখ হাসিনার বানানো একটি কারাগার। গোটা বাংলাদেশটাই যেন আয়না ঘরে পরিণত করেছিলেন। আত্মগোপন করে থাকা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের মধ্যে সম্ভব ছিল না। যারা টাকা পাচারকারী তারা দুর্দণ্ড প্রতাপে বাংলাদেশের মধ্যে ঘোরাফেরা করেছে। যারা খুনি হত্যাকারী তাদের পিঠের মধ্যে আওয়ামী সিল থাকলে তারা হয়ে গেছেন সমাজের সবচাইতে মর্যাদাবান ব্যক্তি। আর সত্যিকারের যারা গুণী মানুষ তাদেরকে লাঞ্ছিত হতে হয়েছে। ব্যারিস্টার রফিকুল হক, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর মতো এবং ডক্টর আকবর আলী খানদের মতো গুণী মানুষরা শেখ হাসিনার অশ্রাব্য গালিগালাজ তাদেরকে শুনতে হয়েছে। বন্ধুরা আমার, এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশের জনগণকে বাস করতে হয়েছে। গোটা বাংলাদেশই ছিল রুদ্ধশ্বাস পরিস্থিতি। বলেছি শুধুমাত্র আইন শৃঙ্খলার গোপন কোনো প্রকোষ্ঠে নয়, গোটা আয়নাঘরই ছিল সারা বাংলাদেশ। তো এইরকম একটি পরিস্থিতির মধ্যে প্রবাসী বাংলাদেশিরা আসতে পারেননি। তারা সেখান থেকেই প্রতিবাদ করেছেন। তারা সেখান থেকে শেখ হাসিনা তার দোসররা গেলে সেখানে প্রতিরোধ করেছেন, কালো পতাকা দেখিয়েছেন ইত্যাদি কর্মসূচি পালন করেছিলেন। সুতরাং তারা আরও বেশি টার্গেট ছিল শেখ হাসিনার, তারা আরও বেশি টার্গেট ছিল আওয়ামী দুঃশাসনে। তাদেরকে না পেয়ে তার পরিবারের উপর অত্যাচার করা হয়েছে। তাদের গ্রামের বাড়িতে গিয়ে সেইখানে পুলিশ গিয়ে হয়রানি করেছে যে তোমাদের ছেলে যদি বাইরে কোনো ধরনের কর্মসূচি এবং হাসিনার বিরুদ্ধে কিছু কথা বলে তাহলে তোমাদেরকে আমরা ছাড়বো না। সেই পরিস্থিতি হয়েছে। অনেকের বাড়ি পুড়িয়ে দিয়েছে। আমাদের যে যুক্তরাজ্যের সভাপতি মালেক ভাইয়ের বাড়িতে গিয়ে আগুন দিয়েছে সিলেটের গ্রামের বাড়িতে। তাদের এই ভয়াবহ রোষানল। অর্থাৎ তুমি বাংলাদেশের মানুষ, তুমি পৃথিবীর কোথাও একটু শব্দ করতে পারবে না, কারণ শেখ হাসিনা এখানে তার যে ভয়ঙ্কর রাজত্ব তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না, কারণ তার ইচ্ছা মতো এই দেশ চালাবে। এখানে জনগণের মতামতের কোনো সুযোগ ছিল না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সে ভেঙে দিয়েছে। সেখানে নির্বাচন কমিশন ছিল শেখ হাসিনার এক একটা ঠুটো জগন্নাথ। এই ছিল বাংলাদেশের পরিস্থিতি। বাংলাদেশ যে সর্বশেষ আশ্রয় আদালত, সে আদালতে যেতে পারতো না। আদালত ছিল শেখ হাসিনার অত্যাচারের আরেকটি নিষ্ঠুর নিপীড়ন যন্ত্র। আইন শৃঙ্খলা বাহিনী তো আছেই, সব বাহিনী তার নিয়ন্ত্রণের মধ্যে। যাবে কোথায়, কি পরিস্থিতি হবে? তাই আমি আজকে আপনাদের সামনে শুধু এই কথাটুকুই বলতে চাই যে এই যে 16 বছরের নিপীড়ন দুঃশাসনের মধ্যে গোটা জাতিকে এক ধরনের বন্দি খাঁচার মধ্যে যে শেখ হাসিনা রেখেছিলেন, তাকে এই দেশ থেকে তাড়াতে, দুঃশাসনের অবসান ঘটাতে শিশু বাচ্চা সহ তরুণ যুবক ছাত্র জনতা শ্রমিক রিকশাওয়ালা মাত্র 1 বছর আগে জীবন দিয়ে এখন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পাওয়া গেছে। কিন্তু গণতন্ত্র তো এখনো নিরাপদ নয়। অবাধ সুষ্ঠু নির্বাচন কবে হবে এটি নিয়ে নানা ধরনের গোঁজামিল দেখতে পাচ্ছি, নানা ধরনের টানাপোড়েন দেখতে পাচ্ছি। কেন এটি হবে? বন্ধুরা আমার, এইটা তো হওয়ার কথা নয়। শেখ হাসিনার দুঃশাসন মুক্ত বাংলাদেশে আমরা দেখব যে গণতন্ত্রের যে শর্তগুলি
সেই শর্তগুলি পূরণ হচ্ছে। এখানে রাজনৈতিক দলগুলো সভা সমাবেশ করবে, স্বাধীনভাবে কথা বলবে, স্বাধীনভাবে সংগঠন করবে। এটার জন্যই তো লড়াই। এবং অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। এখানে কোনো গুন্ডামি সন্ত্রাসীর আশ্রয় থাকবে না, যেটা শেখ হাসিনা করেছিলেন। তাহলে আজকে কেন এই অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে এত দেরি? আজকে আমরা আগেই বলেছি যে ন্যূনতম ঐক্য থাকা দরকার গণতান্ত্রিক শক্তির। সেটি না ঘটিয়ে আমরা দেখতে পেলাম ঢালাওভাবে কয়েকটি রাজনৈতিক দল, যারা অবশ্যই আন্দোলনের সমর্থন করেছেন, আন্দোলনে ছিলেনও, কিন্তু বিএনপি যেভাবে ছিল সেভাবে কি তারা ছিলেন?